হ্যালো, আমি গার্গী দীক্ষার পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের জন্য চলে এসেছি। গত ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাটমসফিয়ারিক লেয়ারিং সম্পর্কে বুঝিয়েছিলাম। আজকে যে জিনিসটি সম্পর্কে বোঝাবো সেটি হলো ইনসোলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন। ইনকামিং সোলার রেডিয়েশন সূর্য থেকে যে তাপ শক্তি বা আলোক শক্তি পৃথিবীতে এসে পৌঁছয়, সেই তাপ শক্তি আলোক শক্তি কিন্তু নানাভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে ট্রান্সফার হতে থাকে। সুতরাং এই ইনকামিং সোলার রেডিয়েশন এই জিনিসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ইনকামিং সোলার রেডিয়েশনের প্রত্যেকটা প্রথম দুটো অক্ষর নিয়ে তৈরি হয়েছে ইনসোলেশন। ইনসোলেশনের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইনসোলেশনের এই যে তাপমাত্রার বিভিন্ন জায়গায় পার্থক্য ঘটে, প্রত্যেকটা জায়গায় তো একই রকম তাপমাত্রা থাকে না। তো সূর্য থেকে সূর্য কিন্তু সমানভাবেই সব জায়গায় আলো ফেলছে। এখন সমান কথাটার মানে কিন্তু এটা নয় যে প্রত্যেকটা জায়গাতেই সম পরিমাণ তাপের অ্যামাউন্ট গিয়ে পৌঁছচ্ছে। এটা ল্যাটিটিউড, লঙ্গিটিউড, উচ্চতা, কোনো জায়গায় অন্যান্য আরো অনেক ধরনের অবস্থানগত পার্থক্য রয়েছে, যে জিনিসগুলোর জন্য তোমার সেই ধরনের পার্থক্য হেতু কোনো একটা জায়গাতে তোমার টেম্পারেচার রেইনফলের ভেরিয়েশন হতেই পারে। তো এই টেম্পারেচার রেইনফলের ভেরিয়েশন যেটা হতে পারে বা যেটা হচ্ছে, সেটাই ইনকামিং সোলার রেডিয়েশনের ইনসোলেশনের কে অ্যাফেক্ট করে ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যাক্টর। বা আমরা যদি বলে থাকি বা এরকম ধরনের যখন কোশ্চেন আসে, ডিসকাস দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যাক্টর রেসপন্সিবল ফর ইনসোলেশন। ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যাক্টর দ্যাট ইজ রেসপন্সিবল ফর ইনসোলেশন, তার মধ্যে সব থেকে আগে হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। আমরা সবাই জানি যে ইকুয়েটর, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, এই তিনটে জিনিসের 0 থেকে 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, 0 থেকে নিচের দিকে 23.5 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড, এই পুরো রিজিয়নটার মধ্যেই কিন্তু অ্যাপ্রক্সিমেটলি অ্যাপারেন্টলি আমরা যেটাকে রবিমার্ক বলি বা সূর্য বা পৃথিবীর একটা গতির মোশনের একটা সার্কেল আমরা অনুভব করি। এখন এখানে দেখো, আমি যে কথাটা বললাম সেটাকে অনেকে হয়তো ভুলভাবে ভাবতে পারো। আমি এটাকে জাস্ট একটা গোদা বাংলায় জিনিসটার প্রভাব বা সার্কেলের মুভমেন্টটা তোমাদেরকে বোঝাবার জন্য বললাম। এখন তোমরা যখন মোশন অফ দ্য আর্থ অর্থাৎ রোটেশন বা রিভলিউশন পড়বে, তো ন্যাচারালি সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাপারেন্ট মুভমেন্ট অফ দ্য সান যেটা তোমরা বলে থাকো, আপাত সূর্যের গতি, সেটাই কিন্তু এটার মধ্যে দিয়ে আসে। তো এই জায়গাতে সূর্যরশ্মির ক্ষেত্রে কি হয়, যদি আমার সূর্য এখানে থাকে, ডাইরেক্টলি ইকুইটোরিয়াল এরিয়াগুলোতে কি হবে, ইকুইটোরিয়াল এরিয়াগুলোতে সবসময় দেখতে পাওয়া যাবে সূর্যের রশ্মি কিন্তু প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে পড়ে। কিন্তু এইখান থেকে যখন এখানে যাচ্ছি বা এখানে যাচ্ছি, তখন কি হয়, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা কিন্তু আমার অনেকটা তেরছা হয়ে যায়, বড় হয়ে যায়। সুতরাং সেখানে তির্যকভাবে পড়ে। টর্চের আলো নিশ্চয়ই সবাই খেয়াল করেছো, অন্ধকারে টর্চের আলো দেখলে দেখবে দুটো সার্কেল দেখা যায়। একটা সার্কেল কিন্তু খুব ডার্ক থাকে এবং সেটা প্রমিনেন্ট ছোট্ট সার্কেল। যত তুমি টর্চটাকে দূরের দিকে দেবে, দেখবে বাইরের রাউন্ড সার্কেলটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। হওয়ার সাথে সাথে কিন্তু আলোর যে প্রতিফলন বা তার যে তেজটা, সেটাও কিন্তু অনেকটা বিচ্ছুরণটা ছড়িয়ে যায়। সেখানে কিন্তু আলোটা অনেকটা তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে। কিন্তু যেটা ডার্ক সার্কেল, যেটা তোমার প্রমিনেন্ট প্রথম যে সার্কেল, সেটার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে যে সেটা কিন্তু সেই জায়গাটা প্রমিনেন্ট হয়ে রয়েছে। ঠিক এক্স্যাক্টলি একই জিনিস এই ক্ষেত্রেও ঘটে, ইনসোলেশনের এই ফ্যাক্টরটার ক্ষেত্রেও কিন্তু তাই ঘটে। এবার আমরা যদি বলে থাকি উচ্চতা, আমরা সবাই জানি আমরা কলকাতাতে থাকি। কলকাতা 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড। 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড থেকে আমরা যদি উচ্চতা অনুযায়ী অর্থাৎ 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে অর্থাৎ প্রতি 1000 মিটারে যদি নর্মাল ল্যাপস রেট অনুযায়ী ওপর দিকে যাওয়া যায়,
এই কথাটা আমি আগে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার পড়াবার সময় বলেছি যে তাপমাত্রা হারের স্বাভাবিক হ্রাস যেটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট, অর্থাৎ সেক্ষেত্রে কি হচ্ছে, যত আমি একই ল্যাটিটিউডে থাকি না কেন আমাকে যত ওপর দিকে উঠতে হবে তত আমার টেম্পারেচারের পরিমাণটা আস্তে আস্তে কি হবে, কমে যাবে। তাহলে একই ল্যাটিটিউডে রয়েছি, অর্থাৎ 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে কলকাতা বসে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও দার্জিলিং ঠান্ডা, আমরা ঠান্ডা অতটা অনুভব করতে পারছি না। এবং সি সারফেসে রয়েছি। এছাড়া রয়েছে ভেজিটেশন কভার। কোনো একটা জায়গায় যত বেশি গাছপালা থাকবে তত টেম্পারেচারের প্রকট হওয়া বা ডমিনেন্ট হওয়া, স্কর্চিং হওয়া, এইটা কিন্তু অনেকটা পরিমাণ কমে যায়। কারণ তোমরা অনেক সময় দেখেছো যে গ্রীষ্মকালে আমরা রাস্তা পথঘাট দিয়ে যখন যাতায়াত করি তখন যদি গাছের তলায় গিয়ে দাঁড়াই তাহলে কিন্তু আমরা অনেকটাই বেটার ফিল করে থাকি, সেটা সবাই আমরা জানি। এই কারণটা কি, যে ইভাপো ট্রান্সপিরেশন অর্থাৎ প্রস্বেদন প্রক্রিয়া বা বাষ্পীমোচন প্রক্রিয়ার ফলে মূল থেকে বা রুটের মাধ্যমে যে জলটা উদ্ভিদ গ্রহণ করে সেটা পাতার মাধ্যমে বাইরে ছড়িয়ে দেয়। এই যে ছড়িয়ে দেওয়ার ফলে যে ঠান্ডা আবহাওয়াটা বা লেয়ারটা তৈরি হয় সেটাই আমাদেরকে ঠান্ডা ফিল করায়। আমার বাড়ির সামনে যদি খোলা মাঠ থাকে, বাড়িঘর না থাকে, তাহলে সেখানে কি হবে, হাওয়াটা পাস করবে অনেক তাড়াতাড়ি, অনেকটা হাওয়া একসাথে পাস করতে পারবে। সেখানেই যদি বাড়িঘরগুলো থাকে তাহলে তো হাওয়ার বাতাসটা কি হবে, আমার এদিক ওদিক হয়ে আমার কাছে এসে পৌঁছাবে। সুতরাং সেটা একটা অবস্ট্যাকেল। এই অবস্ট্যাকেলটা কোনো একটা জায়গার টেম্পারেচারের ক্ষেত্রেও সত্যি, এই অবস্ট্যাকেলটা কোনো একটা জায়গার মুভিং এয়ারের ক্ষেত্রেও সত্যি। সমুদ্র যেখানে রয়েছে, সি যেখানে রয়েছে, খুব সাধারণভাবে সেখানে কিন্তু সকালবেলায়, দিনের বেলায় টেম্পারেচারটা হয়তো একটুখানি গরম লাগে ঠিকই, কিন্তু জলের কাছাকাছি গেলে ঠান্ডা বাতাস পাই। আবার একইভাবে বিকেলবেলা ল্যান্ডের দিক থেকে ঠান্ডা বাতাসটা সমুদ্রের দিকে যায়। এবং খেয়াল করে দেখা যাবে মুম্বাই, চেন্নাই, এই সমস্ত জায়গাগুলো কিন্তু দিল্লির থেকে টেম্পারেচার গ্রীষ্মকালে অনেক পরিমাণ কম থাকে, অর্থাৎ এখানে মেরিটাইম ক্লাইমেটিক ইনফ্লুয়েন্স দেখতে পাওয়া যায়। যত তুমি সমুদ্র থেকে ভেতর দিকে ঢুকবে তত তোমার কি হবে, সমুদ্রের প্রভাবটা কমে আসবে। সুতরাং সেখানে চরম প্রকৃতির জলবায়ু দেখতে পাওয়া যাবে। মেঘ কি হয়, মেঘ হচ্ছে যেমন এই যে ইনসোলেশন যখন আমাদের এখানে আসে, এই দীর্ঘ তরঙ্গ হিসেবে এলো, সেই যে তরঙ্গটা ইনকামিং সোলার রেডিয়েশনটা, সেটা 100 ইউনিট অফ এনার্জি হিসেবে তো এসে পৌঁছচ্ছে। এই 100 ইউনিট অফ এনার্জিটা সাথে সাথে পৃথিবীকে টাচ করার সাথে সাথে 34% amount of energy just radiate back to the space. এইটা কিন্তু neither responsible for heating up your atmosphere, neither responsible for heating up the earth. এই অংশটা বলা যেতে পারে আমরা চাকরি বাকরি করলে যেমন প্রভিডেন্ট ফান্ড হয়, টোটাল স্যালারি আমরা যেটা বলি দ্যাট ইজ গ্রস স্যালারি, কিন্তু সেইখান থেকে যদি আমাদের প্রভিডেন্ট ফান্ড কেটে নেওয়া হয় তাহলে বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে টেক হোম স্যালারি। এই টেক হোম স্যালারিটা নিয়েই কিন্তু আমার কাজকর্মের প্রত্যেকটা জিনিসকে ভাবতে হবে। যেটা আমি পাচ্ছি না সেটা নিয়ে ভেবে তো আমার লাভ নেই, কারণ সেটা তো আমার কাজে লাগবে না। যে কাজে হয়তো লাগবে ইন দ্য লং টার্ম, যখন আমার কাজে লাগবে, কিন্তু আমি আপাতত হাতে যে জিনিসটা পাচ্ছি সেইটার উপর বিবেচনা করে আমাকে প্রত্যেকটা জিনিস করতে হবে। সুতরাং এক্ষেত্রেও তাই এই 100 ইউনিট অফ এনার্জি, এই 100 ইউনিট অফ এনার্জি আর্থ সারফেসে আসার সাথে সাথে রেডিয়েট ব্যাক টু দ্য স্পেস, অর্থাৎ টাচ খাওয়ার সাথে সাথে, এটাকে বলা হয় আর্থস অ্যালবেডো। এইটা কোনো কোনো বইতে দেখবে 34%, কোনো কোনো বইতে দেখবে 35% লেখা আছে, তবে 34% অ্যামাউন্টটাই রাইট। এবং বাকি 100 থেকে 34% অ্যামাউন্টকে যদি তোমরা বাদ দাও তাহলে দাঁড়ায় কিন্তু 66 অ্যামাউন্ট অফ এনার্জি, পার্সেন্টেজ অ্যামাউন্ট অফ এনার্জি, দ্যাট ইজ কল অ্যাক্টিভ সোলার রেডিয়েশন। তো এই অ্যাক্টিভ সোলার রেডিয়েশনই কিন্তু ক্লাউড কভার, ধূলিকণা, মানে ডাস্ট পার্টিকেল, ওয়াটার পার্টিকেল, আমাদের পৃথিবীর মধ্যে থাকা ল্যান্ড সারফেসের মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা, ঘাস, মাটি, সবকিছু, জল, সবাই কিন্তু শোষণ করছে। এই যে 100 ইউনিট অফ এনার্জির কথা তোমাদেরকে বলা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু সূর্য থেকে আগত রশ্মি যেটা আসছে, সূর্য আবার সূর্যের কাছে ব্যাক টু দ্য স্পেস আবার সমান পরিমাণে ফিরে যাচ্ছে।
এই প্রসেসটাকে বলা হয় হিট বাজেট। তো আজকে আমাদের হিট বাজেটটা আমাদের পড়াবার প্রসঙ্গ নয়, নেক্সট ক্লাস। তো আজকে আমি ইনসুলেশন মানে কোনো একটা জায়গার তাপের তারতম্যের কারণগুলো তোমাদেরকে বুঝিয়ে বললাম। এবার এর সাথে সাথে ঋতু পরিবর্তনের একটা ব্যাপার থাকে। সাধারণত যখন টেম্পারেচারকে কাউন্ট করা হয় কোনো একটা জায়গায়, তখন সকালবেলা ভোর 5টার সময় মিনিমাম টেম্পারেচার কাউন্ট করা হয়, দুপুর 2টোর সময় হাইয়েস্ট টেম্পারেচারটা কাউন্ট করা হয়। নিয়ম অনুযায়ী যে পরিমাণ সূর্যরশ্মির তাপ আমরা গ্রহণ করি, দুপুর 2টো পর্যন্ত যতটা আসে তার ততটা পরিমাণ জিনিসের মধ্যে দেখতে পাওয়া যায় যে একটা সমতা থাকে। কিন্তু দুপুর 2টোর পর থেকে লক্ষ্য করে দেখতে পাওয়া যাবে যতটা পরিমাণ সূর্যের তাপ পৃথিবীতে আসে তার বেশিরভাগটাই কিন্তু বাইরে আউটার স্পেসে বেরিয়ে যায়। এখন তাহলে সমতা কি করে থাকে সেটাই আমরা পরের দিন কিসের ক্ষেত্রে বুঝবো না হিট বাজেটের ক্ষেত্রে সেই জিনিসটা বা তাপের সমতাটা বুঝবো। Cloud cover act like a blanket in between the earth's surface and the atmosphere. এর মাঝে কি হয়, এই যে টেরেস্ট্রিয়াল আউটগোয়িং রেডিয়েশনটা সেটা এখানে ধাক্কা খায়। এটা যেহেতু ওপেক ট্রান্সপারেন্ট নয় এবং অস্বচ্ছ বস্তু, তাই এখান থেকে ধাক্কা খেয়ে সেই জিনিসটা আবার কি হবে, রিফ্লেক্ট ব্যাক, আবার ফিরে চলে আসবে পৃথিবীতে। সুতরাং সারাউন্ডিং এ যে পরিমাণ গরম ছিল সেই গরমটা বাড়তে থাকবে। এবার পরিবেশ দূষণ তার সঙ্গে একটা বড় ব্যাপার। যেখানে ট্রাফিক বেশি, যেখানে গাছপালা কম, যেখানে পরিবেশ দূষণের অন্যান্য ধরনের ক্লোরিন, ফ্লুরিন, সালফার ডাইঅক্সাইড এই ধরনের গ্যাস রয়েছে, তারা এক্সট্রা পরিমাণ তাপকে ধরে রাখে। সুতরাং তাপের সমতাটা সেখানে বেড়ে যায়। এই সমস্ত কারণ ছাড়া অনেক ধর পাহাড়ের উত্তর ঢাল, দক্ষিণ ঢাল, প্রত্যেকটা পাহাড়ের প্রত্যেকটা অংশে কিন্তু সূর্যের তাপ সমানভাবে পড়ে না। এটা কিন্তু একটা বড় পয়েন্ট। সমানভাবে যে পড়ে না তার ফলে দেখতে পাওয়া যাবে যে কোনো একটা ঢালে সূর্যের তাপ বেশি, কোনো একটা ঢালে সূর্যের তাপ কম। ভূমির ঢাল যদি আমার দেখা যায় গ্র্যাজুয়াল স্লোপিং হয়, সূর্যের তাপটা সেখানে একটু ধরে রাখার মতো জায়গাটা পায়। কিন্তু যদি এরকম খাড়া হয়, সূর্যের তাপ সেখানে কোথাও স্টে করার জায়গাটা খুঁজে পায় না। আবার মাটির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কাদা মাটি, যেটা জল ধরে রাখতে পারবে সেটা তাপকেও ধরে রাখতে পারবে। বেলে মাটি, যার মধ্যে বালির পরিমাণ বেশি, পোর স্পেসগুলো সেল ডিভিশনের মতো বড় বড়, সেখানে কি হবে, জলটা যেমন বেরিয়ে যায় তার সঙ্গে তাপ, বায়ু, প্রত্যেকটা জিনিসই কিন্তু পাস করতে থাকে, হোল্ড হয় না। যেটা মিডিয়াম কাইন্ডের ক্লে আর লোমি কাইন্ড অফ সয়েল সব ধরনের সঙ্গেই তোমার থাকে, যেটাকে দোআঁশ মৃত্তিকা বলি, সেরকম ক্ষেত্রে মিডিয়াম গ্রেন হলে কিছুটা পরিমাণ থাকবে। তো দিস অল আর দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যাক্টর উইচ রেসপন্সিবল ফর দ্য টেম্পারেচার ভেরিয়েশন or the variation of insolation in different parts of the world or different parts of the country, যেটা তোমরা বলে রাখবে। এর বিভিন্ন রিলেটেড পিকচারগুলো আমি বলে দেব। এবং যারা জিওগ্রাফি নিয়ে অনার্স পড়ো, মাস্টার ডিগ্রি করো, তারা তো সবাই জানো সব ছবি সব কিছুতে দেওয়া না থাকলেও সাবজেক্টের কনসেপ্ট অনুযায়ী নিজেদেরকে কিছু ছবি বানিয়ে রাখতে হয়। আমি এটা বাংলায় এই কারণে বললাম, মেজরিটি অফ স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলে সবাই কিন্তু বাংলায় অনার্স পড়ো। আমি জানি না কেন তোমরা পড়ো, যেহেতু তোমাদের 12 বছর বা 13 বছরের স্কুল থেকে কলেজে যাওয়ার গণ্ডিটার মধ্যে এই একটা বাংলার উপরে যে ভালোবাসাটা থাকে, হট করে একটা অন্য ল্যাঙ্গুয়েজে তোমাদের আটকা বাঁধে বা ভয় লাগে। কিন্তু দেখো কোথাও না কোথাও হায়ার এডুকেশনে ইংলিশ কিন্তু পড়তেই হবে, এবং ইনডাইরেক্টলি ইউজিসি কিন্তু সেই জিনিসটা মাস্টার ডিগ্রিতে করেই দিয়েছে। এবং বাংলায় তোমরা যেখানে 3 পাতা বা 4 পাতা লিখবে, সেখানে ইংলিশে কিন্তু সেটা 1.5 পাতা বা 2 পাতায় শেষ হয়ে যাবে। তো যাই হোক, এর রিলেটেড ছবিগুলো দিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো জানিও। কারো যদি এ সম্পর্কে কিছু থাকে কমেন্ট করে অবভিয়াসলি আমাকে জানাবে। এবং যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা তাদের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রেখো। এবং আজকের জন্য এইটুকুই। পারলে ভিডিওগুলো তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করো।